কিন্তু ফিনল্যান্ডের জব ক্রাইসিস এই পরিমাণ আমার রুমে, হ্যাঁ আমার রুমে আমার ফ্রেন্ড আসছে, 4 মাস হয়েছে, হুম। এখন পর্যন্ত কোনো রকমের কোনো কিছু করতে পারি নাই আমি। এই যে আমার সমসাময়িক অনেক মানুষই দেখতেছি যে তার পার্সোনাল কোনো জব নাই, সে কারো ফুড ডেলিভারি অ্যাকাউন্ট সাবস্টিটিউট আকারে করতেছে আর কি, লিগেল ওয়েতে করতেছে আর কি, এরকম করেই মানুষ চলতেছে। বাট আমি আসলে 100% সৎ থেকে কথা বলবো, কারণ এসে হ্যাঁ, গিয়া সেটাই সেটাই, আমরা যে সেটাই খুব চাই। খারাপ আছে আমি এটা বলবো না। আমার কাছে মনে হয় স্টুডেন্ট বেসে এত সহজে আসা পসিবল কোনো দেশেই। পসিবল হবে। বছর গেল যে আমি পেটে ভাতে, যেটারে বলে পেটে ভাতে, আমি ফিনল্যান্ডে থাকলাম। হুম কারণ হুম। হচ্ছে প্রথম বছর আমার টিউশন ফি দেওয়া লাগতেছে না। আর ফিনল্যান্ডে মানে কেউ আছে ব্যাচেলর করছে, ওয়ার্ক পারমিটে আছে, আর কেউ পাসপোর্ট পায় না, এরকম ঘটনা ঘটে না কিন্তু। এইবার কিন্তু ওই যে যারা 23-এ আসছে, 22-এ আসছে, 21-এ আসছে, 24-এ আসছে, এদের থেকে যদি 2-3 গুণ যদি হার্ড হয়, এবার এবার হার্ড হবে আর কি। তো পাসপোর্ট পাওয়া লাগবে, মানে সবাই তো ইউরোপে এই জন্যই আসে। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, হুম। একসাথে 15-20 লাখ টাকা ম্যানেজ করা আমার পক্ষে ইম্পসিবল। এটা জি। মাথায় রাখতে হবে সবার আগে। এখন এন্ট্রান্স এক্সামও অ্যাপ্লাই করতেও আইএলটিএস লাগে, ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতেও আইএলটিএস লাগে। সে চেষ্টা করে ডেফার নিতে, কারণ তার কাছে টিউশন ফি দেওয়ার মতো টাকা নেই। অফার লেটার পাওয়া মানে ভিসা হয়ে যাওয়া ফিনল্যান্ডে। ইন্ডিয়া যে ব্যাপারটা, যদি ভিসার ক্ষেত্রে যদি কেউ যদি ভিএফএস বুক করে ফেলে, তাহলে হুম তো তার একটা ডকুমেন্ট আছে না, যে হুম। আমি ভিএফএস বুক করছি। ওইটা দিয়ে যদি সে আহ, মানে ইন্ডিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করে, দিতে বাধ্য আর কি, কারণ এটা তো একটা গ্লোবাল ব্যাপার স্যাপার না ভিএফএস। এগুলোর মধ্যে সবচেয়ে ঝামেলার যে ব্যাপারটা, ডকুমেন্টেশনের স্পন্সর। এটা নিয়ে আমি এই ভিডিওতে যদি কথা বলি, কথা শেষ হবে না। যে ব্যাপারটা ফিনল্যান্ড আসার পরে যদি কেউ ঝরে পড়ে, তাহলে হুম। প্রথম বছরে ঝরে পড়ে। আর নাইলে কেউ এই ফিনল্যান্ড ছাড়ে না। এক কথায় সে যদি ভিএফএস গ্লোবাল অ্যাপটা নামাই ফেলে, তাইলে সে প্রতি সপ্তাহে একবার করে 2বার করে যদি ঢুকে, 1 মাসের ভিতরে সে একটা বুকিং পাওয়া সম্ভব আমার কাছে মনে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক পডকাস্ট। সো আমরা আমাদের আরেকটা নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম। সো আমাদের এই পডকাস্টে আজকে আলোচনা করবো আমরা ফিনল্যান্ড নিয়ে। সো আপনারা অলরেডি জানেন আমাদের পডকাস্ট আমরা চেষ্টা করি কোনো না কোনো সময় একটা না একটা কোনো দেশের আমাদের স্টাডি করতেছে এরকম কোনো স্টুডেন্টকে নিয়ে একটা পডকাস্ট করার, স্পেসিফিকলি ইউরোপের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে। সো সেই সুবাদে আজকে আমাদের সাথে আছে আমার বন্ধু রাসেল। সো আমরা একসাথে পড়াশোনা করতাম স্কুল লেভেলে, হায়ার এডুকেশনে। দেন আমাদের কলেজ ডিফারেন্স ছিল। সো দেন ও চলে আসছে ওর ব্যাচেলারের জন্য, চলে গেছিলো ফিনল্যান্ডে, আমি চলে আসছিলাম পর্তুগালে। সো দেন এই তো আমাদের স্টাডি চলতেছে এখন। যেহেতু আমাদের এই পডকাস্ট একটা সিরিজ শুরু করা হয়েছে, সো সেই হিসেবে আমি তাকে নক দিছিলাম টু গেট সাম আইডিয়া রিগার্ডিং ফিনল্যান্ড। সো যেহেতু ও নিজে নিজে সব কিছু অ্যাপ্লাই ট্যাপ্লাই করে এখানে এই পর্যায়ে গেছে, সো ইটস রিয়েলি অসাম। ওর কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানতে পারবো এবং অনেক ধরনের কোয়েশ্চেন, আপনাদের যে বেসিক ধরনের কোয়েশ্চেনগুলো থাকে পর্তুগালের রিলেটেড, যেরকম আমাকে কোয়েশ্চেন করেন আপনারা কীভাবে এখানকার ভিসা অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, এর পরবর্তীতে আপনার পড়ালেখাকে আদৌ চালানো পসিবল কিনা। সো সব কিছু আমরা যেটা নর্মালি জানি সেই জিনিসটা আজকে ওর কাছ থেকে জানার চেষ্টা করব। এবং এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনারা আসলে নিজে নিজে অ্যাপ্লাই করে আপনি ফিনল্যান্ড আসতে পারেন, বা ফিনল্যান্ড সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। কি অবস্থা বন্ধু, কেমন যেতেছে দিনকাল? আমি শাহিনুর বলবো না রাসেল এ- বলবো সেটা চিন্তা করতেছি। আমার নাম আসলে ডাক নাম রাসেল, আমি আসলে রাসেলই কমফোর্টেবল তো থাকি। রাসেল, কারণ এখানে জুমুন আহ কাদের শাহিনুর, তো আমরা সবাই রাসেল বলে অভ্যস্ত আর কি। তো যাই হোক, কি অবস্থা তোর, কেমন যেতেছে দিনকাল? আর ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ নাইম আমারে আহ, এখানে ইনভাইট করার জন্য। আমি আসলে এরকম অভ্যস্ত না পডকাস্টে, তো তারপরেও আমি যেহেতু নাইম বলছে, যেহেতু আমি মনে করি যে এখন একটা সময় চলতেছে স্টুডেন্টদের, যে সবার আসার একটা আগ্রহ, সব দিকে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তো যদি আমি কিছু বলতে পারি, কিছু জানাইতে পারি মানুষরে, কয়েকটা স্টুডেন্ট যদি আসতে পারে, যদি কারো যদি ইনফরমেশন গুলো যদি লাভ হয়, তাহলে কেন না, অবশ্যই একটা পডকাস্ট করাই যায়। তো থ্যাংক ইউ নাইম আমার ইনভাইট করার জন্য। আর আমার নাম শাহিন আহমেদ রাসেল। আমি বর্তমানে তাম্পেরে, ফিনল্যান্ডে আছি। আমার ভার্সিটির নাম হেম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আমি ব্যাচেলর করতেছি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে আর কি। ওকে, এইবার পারফেক্ট। সেকেন্ড ইয়ারে আছি, এই আর কি। পারফেক্ট। সো আমি একটা জিনিস তোর কাছে জানতে চাইবো, সেটা হলো যে আরো অনেকগুলো কান্ট্রি আছে অল ওভার লাইক অ্যাক্রস ইউরোপ। এখন তো সেনগেনের ভিতর বাড়ছে। গতকালকে বুলগেরিয়া, রোমানিয়া অফিসিয়ালি সেনগেনে ঢুকলো। তাছাড়া তো ফিনল্যান্ড তো অনেক আগে থেকে সেনগেনে প্লাস ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে। সো এখন তো মেবি লাইক অলমোস্ট 39। আমি অ্যাকচুয়ালি শিওর না কতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি আছে। সো এতগুলা কান্ট্রি থাকা সত্ত্বেও ওয়াই ফিনল্যান্ড? আমাদের সব থেকে বড় কোয়েশ্চেন সবার কাছে থাকে। আমি আসলে আসার আগে অনেক রিসার্চ করছি। তো আমরা যে সিটি থেকে বিলং করতাম, সিলেট থেকে,
তো সবাই টার্গেট হচ্ছে গিয়ে যে ইউকে, ইউএসএ, কানাডা, এগুলো আর কি টার্গেট থাকে। তো আমি আসলে একটা মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমার আসলে এত টাকা পয়সা ম্যানেজ করে, বা আমার ফ্যামিলির পক্ষে এত টাকা পয়সা মানে গ্যাদার করে তারপরে কোনো একটা দেশে যাওয়া, এইসব ব্যাপার স্যাপার নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি। আমার আসলে মনে হয়েছে যে আমি একটা ডিসেন্ট অ্যামাউন্ট খরচ করব যে দেশে যাব, এবং এটা ফিউচার আছে। তো আমি অনেক ঘাটাঘাটি করছি। তো আমার টপ লিস্টে যেগুলা যেসব দেশ ছিল তার মধ্যে একটা দেশ হয়েছে যে উম ডেনমার্ক, আর একটা হয়েছে নেদারল্যান্ড, আর একটা ফিনল্যান্ড। এই তিনটা দেশ আমি মানে আমার হাতে রাখছি। তো ডেনমার্কের যে ব্যাপারটা, আমি ডেনমার্ক নিয়ে যখন রিসার্চ করছি, তো ডেনমার্কের ব্যাপারটা হচ্ছে টোটাল ফি, টিউশন ফি একসাথে দিতে হয় প্রথম বিষয়। সেকেন্ড বিষয়, স্টাডির পরে আর কোনো মানে রাস্তা নাই। ওয়ার্ক পারমিট যদি থাকে তাহলে ওয়ার্ক পারমিট দিয়ে কয়েকদিন থাকা যায়। পার্মানেন্ট রেসিডেন্টের কোনো ব্যাপার স্যাপার নাই। মানে লং টার্ম ফিউচারে আমি দেখছি যে ডেনমার্কে আসলে আমার একটা সময় গিয়ে চিন্তা করতে হবে মুভ অন করার, বা মানে ওইখান থেকে মুভ আউট করার, অন্য একটা দেশে সুইচ করা। তো একটা দেশে গেলাম, 4 বছর থাকলাম, 4 বছর ওয়ার্ক পারমিটে থাকলাম। এরপরে আরেকটা দেশে যাওয়ার পরে আমি আরেকটা দেশে যে আবার প্রিপারেশন নিব। নতুন একটা দেশে যাওয়া মানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমি ডেনমার্ক এই কারণে বাদ দিছি প্রথম বিষয়। আর টিউশন ফি যদি 10,000 12,000 ইউরো হয় তাহলে আমার একসাথে দেওয়া দিতে হইতেছে। তো আমি এইসব চিন্তা ভাবনা করে তখন আমি আর যাই নাই। সেকেন্ড হয়েছে যে সেম নেদারল্যান্ড। নেদারল্যান্ডের কাহিনীটা হয়েছে ব্লক অ্যাকাউন্টে টাকা দিতে হয়, হুম হুম। টিউশন ফি দিতে হয় একসাথে। তা অলমোস্ট 23 লাখ 24 লাখ টাকা দিয়ে দিতে হয় একসাথে। এত টাকা যদি আমি ইনিশিয়ালি ইফোর্ড করতে পারতাম তাহলে আমি কেন ইউএসএ, কানাডা, ইউকে তে যাইতাম না? হুম। ইউকে তে আমাদের অবশ্যই অনেক প্রিভিলেজ আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। তো শেষমেশ ফিনল্যান্ড, ফিনল্যান্ডের যে ব্যাপারটা দেখলাম, যে আমি রিসার্চ করে দেখলাম যে আমি যদি ব্যাচেলর শেষ করি তাইলে আমি 2 বছরের ওপেন জব ওয়ার্ক ওয়ার্ক ভিসা পাবো। ওয়ার্ক ভিসা যদি পাই তাইলে আমি ওয়ার্ক ভিসায় শিফট করব। এরপরে 6 বছর থাকার পরে আমি চাইলে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবো। মানে আমার এখান থেকে মুভ আউট করা লাগতেছে না। আমি এখানের মধ্যে আমার দেখতেছি যে সর্বশেষ যে ডেস্টিনেশন, আমি যদি শেষমেশ আমার তো পাসপোর্ট পাওয়া লাগবে, মানে সবাই তো ইউরোপে এই জন্যই আসে। তো হুম হুম। আমি ডেস্টিনেশনটা আমার দেখতেছি যে আমার এখান থেকে মুভ আউট করার কোনো দরকারই পড়তেছে না। তো আমি এখানেই থাকতেছি, এখানেই ব্যাচেলর করতেছি, এখানেই ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করতেছি। এরপরে আমি ল্যাঙ্গুয়েজটা যদি আমি পাশ করে ফেলি তাইলে হচ্ছে পাসপোর্টের জন্য সরাসরি অ্যাপ্লাই করতেছি। আর যদি না পারি ল্যাঙ্গুয়েজ শেষ করতে, তাইলে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছি। তো আমি কেন মানে অন্য দেশে যাব? সেই জন্য আমার ফিনল্যান্ডে আসা আর কি। পারফেক্ট, খুবই মানে একদম পাওয়ার প্যাক একটা আনসার, এটা খুবই ভালো লাগছে আমার শুনে। কারণ অনেকে ধর আমরা শাই ফিল করি বা এরকম যে না এইভাবে, এটা এইভাবে না, এটা ভাবে বলা যাবে না। তোর এখান থেকে কিন্তু অনেক কিছু আসলে একসাথে উঠে আসছে। যেমন ফর এক্সাম্পল, এই সবচেয়ে সবচেয়ে বড় বিষয়, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। একসাথে 15-20 লাখ টাকা ম্যানেজ করা আমার পক্ষে ইম্পসিবল। এটা মাথায় রাখতে হবে সবার আগে। হুম, ওইটাই তো। মনে কর যে একটা জিনিস হলো, ফর এক্সাম্পল যারা মানে অনেক বেশি টাকা এফোর্ড করতে পারে তারা তো পড়াশোনা শেষ করে অলরেডি ব্যাকই করে চলে যায়। সো তাদের হুম জন্য তো সবসময় প্রিভিলেজ, তাদের জন্য বাংলাদেশের প্রিভিলেজ, তাদের জন্য ইউরোপও প্রিভিলেজ, তাদের জন্য সবকিছু। তারা দেখা যায় যে হ্যাঁ পড়াশোনার জন্য এমন এমন ডেস্টিনেশন চুজ করে যেগুলো হয়তো আমরা চিন্তাও করতে পারি না, অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্য বা বিভিন্ন দামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলোতে আসলে যায়। সো হুম এই হুম একটা হুম জিনিস তোর কাছে চলে আসছে। সেকেন্ডলি আরেকটা জিনিস আমি যেটা দেখলাম যে এই রিসার্চের ব্যাপারটা, যেটা কিন্তু আমরা অলরেডি, ফর এক্সাম্পল যখন আমাদের বাংলাদেশ থেকে আমাদের এই পডকাস্টের মেন কাহিনীগুলোকে যে এই যে জিনিসটা এজেন্সি যে রিলেটেড জিনিসপত্র, যে এজেন্সিকে তুই যদি এজেন্সির ক্ষেত্রে কিন্তু আর বিশাল একটা হ্যাসল থাকে। হ্যাঁ, এজেন্সির হেল্প আপনি নেন, আমরা কোনো সময় সেটাতে ডিনাই করি না, বাট এই যে যে একটা বেসিক রিসার্চটা এজেন্সিকে তো বললে সে যে কান্ট্রি বলবেন, সে যে কান্ট্রিতে তার বেশি লাভ সে কান্ট্রিতে আপনাকে চুজ করে পাঠিয়ে দিবে। সে তো কখনো চিন্তা হুম করবে না যে আপনার জন্য কোনটা বেটার হবে। তুই যেরকম নিজে থেকে দেখছো ডেনমার্ক দেখছোস, নেদারল্যান্ড দেখছোস, দেন ফিনল্যান্ড চুজ করছো। সো হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং যে নিজের পারফেক্ট জোনটা কোথায় সেটা একটা সিলেক্ট করে জিনিসটা আসলে পরে ফার্দার প্রসিড করা। সো উইচ ইজ রিয়েলি অসাম, খুবই ভালো একটা আনসার আমার কাছে যেটা লাগছে। অ্যান্ড দেন অবশ্যই আরেকটা জিনিস যেটা ক্ল্যারিফাই করছে, এন্ড অফ দ্য টাইম তো আমাদের এই দেশে একটা গুড অ্যামাউন্ট অফ টাইম আমরা স্পেন্ড করতেছি। সো এন্ড অফ দ্য ডে তো আমরা একটা ফ্যাসিলিটিস চাই, একটা পিআর বা কি বলে মানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন ন্যাশনালিটি, সেটা তো আমরা অবশ্যই চাই। সো উইচ ইজ রিয়েলি অ্যামেজিং যে জিনিসটা আমার ভেতরে মানে আমার কাছে মনে হচ্ছে যেখানে চলে আসছে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট জিনিস যেটা তোর কাছ থেকে আমি জানতে চাইবো, সেটা হলো যে এই বাংলাদেশ থেকে ধর ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট যদি নিজে থেকে অ্যাপ্লাই করতে চায় ফিনল্যান্ডে, তো হুম হুম। এখানে সে কিভাবে অ্যাপ্লাই করতে পারে, কি ধরনের ডকুমেন্টেশন লাগে, বা ভিসা প্রসেসিংটা কি, এই জিনিসটাতে যদি মানে একটু নর্মালি কভার করে দিস। জানি এটা হিউজ একটা জিনিস, এটা একটা একটা পডকাস্টের ভিতরে কভার করা পসিবল না, তারপর জাস্ট যদি একটু আমাদের জাস্ট একটা গ্লেন্স দিতে পারো স্যার কি। হ্যাঁ আচ্ছা, ব্যাপারটা হয়েছে ফিনল্যান্ডের যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া,
এটা দুইটা ক্রাইটেরিয়া। একটা মানে দুইটা সিস্টেম সিস্টেম একটা সিস্টেমের নাম হয়েছে এন্ট্রান্স এক্সাম, সবাই জানে। আরেকটা হয়েছে যে ডিরেক্ট অ্যাপ্লিকেশন। তো ডিরেক্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে একটু শিথিল ছিল ব্যাপারটা, এখন হয়েছে আর একটু জোরালো করছে ব্যাপারটা। কারণ অনেক স্টুডেন্ট আশা করছে, তো ওরাও যাইতেছে একটু কম আনতে স্টুডেন্ট। তো সিস্টেম দুইটা, একটা এন্ট্রান্স আর একটা হয়েছে এন্ট্রান্স ছাড়া ডিরেক্ট অ্যাপ্লিকেশন। তো এখানে আমাদের যে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে। হুম সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলস থাকতে হবে। আইএলস এখন আগে 5.5 দিয়ে অ্যাপ্লাই করলেও হয়েছে, 6 দিয়ে অ্যাপ্লাই করলেও হয়েছে। এখন 6.5, আমি মনে করি যে 6.5 দিয়ে অ্যাপ্লাই করা মানে সেফ জোনে better. থাকা। হুম দুইটার ক্ষেত্রে এখন লাগবে, আগে এন্ট্রান্স এক্সামে আইএলস লাগতো না, কারণ তারা তো ইংলিশ টেস্ট করতেছেই। হুম হুম তারা তো একটা ইংলিশ টেস্ট করবেই, যে টেস্টের মধ্যে তারা বুঝিয়ে ফেলবে যে সে ইংলিশ পারে কি পারে না, কতটুকু জানে। এখন এন্ট্রান্স এক্সামও অ্যাপ্লাই করতেও আইএলস লাগে, ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতেও আইএলস লাগে। তো 6.5 আমার মতে সেফ জোনে থাকা, 6 দিয়ে অ্যাপ্লাই করলেও ঠিক আছে, সমস্যা নাই, নট লেস দেন 5.5। প্রথম রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট মানে কোথায় আমরা খোঁজাখুঁজি করব, কোন কোন ইউনিভার্সিটি, কোন কোন সাবজেক্ট। আসলে ওয়েবসাইটটার নাম স্টাডি ইনফো, সবাই জানে স্টাডি ইনফো ডট এফআই। এই এই ওয়েবসাইটটাতে যদি কেউ, আমার আমার কাছে মনে হয় একটু ক্রিটিক্যাল থাকবে, কারণ সব ইউনিভার্সিটি এখানে গ্যাদারিং করা। এখানে কয়েকটা পার্ট আছে, যেমন নন ইউর জন্য একটা পার্ট আছে, ইইউর জন্য একটা পার্ট আছে, ফিনিশ এডুকেশন একটা পার্ট আছে, ইংলিশ এডুকেশন একটা পার্ট আছে, ব্যাচেলর একটা পার্ট, মাস্টার্স একটা পার্ট, আপার সেকেন্ডারি একটা পার্ট, ভোকেশনাল একটা পার্ট। তো এখানের মধ্যে যদি আমি মনে করি একটা স্টুডেন্ট যদি এই স্টাডি ইনফোতে যদি সে প্রত্যেক দিন একটু ঘাটাঘাটি করে, 15-20 মিনিট করে যদি ঘাটাঘাটি করে, সে আসলে স্টাডি ইনফোটা যদি বুঝে ফেলে, তাহলে সে বুঝতে পারবে যে তার আসলে কোন কোন সাবজেক্টে ইন্টারেস্ট, কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা উচিত, কোন কোন ভার্সিটি আসলে বেশি প্রিভিলেজ দেয়, কোন কোনটা কোন কোন ইউনিভার্সিটি সেন্টারে থাকে বা শহরমুখী, কোন কোনটা গ্রামমুখী। সব আইডিয়া মানে সম্ভব এখান থেকে বের করা, আমার কাছে মনে হয় আর কি। তো স্টাডি ইনফো হিসেবে একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে সব ইউনিভার্সিটির একটা খোঁজ খবর রাখা যায়। এরপর ওইখানে তো ইউনিভার্সিটির নাম লেখাই আছে, আমার যদি একটা স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে যদি রিসার্চ করতেই হয়, ওইখানের ওই সাবজেক্টটা নিয়ে, ওই ভার্সিটির নামটা নিয়ে আমি যদি গুগলে সার্চ করি, তাইলেই কিন্তু আমি পাওয়া যায় সব ডিটেলস। এরপরে ডকুমেন্টেশন যে বাদ বাকি যে ব্যাপার স্যাপার, সবচেয়ে বড় ব্যাপার এটা হচ্ছে অ্যাপ্লাই করা, অফার লেটার পাওয়া, অফার লেটার অ্যাকসেপ্ট করা, টিউশন ফি পাঠানো, টিউশন ফি, তারপরে টিউশন ফির পরে হয়েছে যে বিএফএস এর যে ব্যাপারটা, বিএফএস এর ডেট নেওয়া ইন্ডিয়াতে, তারপরে ভিএফএস ফেস করা, ডিসিশন পাওয়া, এই যে ব্যাপারগুলা, এগুলোর মধ্যে সবচেয়ে ঝামেলার যে ব্যাপারটা ডকুমেন্টেশনের স্পন্সর। এটা নিয়ে আমি এই ভিডিওতে যদি কথা বলি, কথা শেষ হবে না, 2-3 ঘন্টা লাগতে পারে। কারণ স্পন্সরশিপ সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফিনল্যান্ডে আসার জন্য। মানে প্রথম ফ্যাক্ট হইছে অফার লেটার পাওয়া, হুম আর সেকেন্ড ফ্যাক্ট হইছে স্পন্সরশিপ, যে ডকুমেন্টেশনটা। তো সবচেয়ে আমি যদি বলি সবচেয়ে হার্ড যে ব্যাপারটা, যে অফার লেটার পাওয়াটা, অফার লেটার পাওয়া মানে ভিসা হয়ে যাওয়া ফিনল্যান্ডে, এটা আচ্ছা। সবাই জানে। কারণ আপনি কারো না কারো মাধ্যমে এই সুযোগটা পাবেন বা একটা আইডিয়া পাবেন কিভাবে স্পন্সরশিপের ডকুমেন্টটা করতে হয়। তো তো আমার কাছে sponsorship মনে হয় জিনিসটা অফার যদি লেটার পাওয়াই সবচেয়ে মানে হার্ডেস্ট পার্ট। স্পন্সরশিপ জিনিসটা যদি একটু জাস্ট হালকা করে বুঝাই বলো স্যার, কি জানি এটার জন্য লং টাইম লাগবে, তো এটা নিয়ে পরে আমরা মানে ডিসকাস করবো। হ্যাঁ, এই ব্যাপারটা হয়েছে কে আমার স্পন্সর হইতেছে। হুম তো হুম আমার বাবা হইতে পারে, আমার দাদা হইতে পারে, আমার চাচা হইতে পারে, আমার দূরসম্পর্ক একটা মামা হইতে পারে, হয়তো বা ফিনল্যান্ডে থাকতেছে আমার একটা ফ্রেন্ড হইতে পারে যার পার্মানেন্ট জব আছে, তার হুম প্রপার এনাফ টাকা পয়সা আছে। তো ওইখানে ডকুমেন্টেশনের যে ব্যাপার স্যাপার গুলা, এগুলো হচ্ছে যদি আমি বলি বাবারটা যদি বলি, বাবার ইনকাম থাকতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট, যেটা হয়েছে যে ওর এখানের লিভিং কস্ট 1 মাসের লিভিং কস্টের থেকে বেশি হইতে হবে আর কি। এরকম বুঝতে একটা হিসাব নিকাশ আছে আর কি। যেখানে একটা স্টুডেন্ট যদি থাকে, 600 ইউরোতে কাভার করা সম্ভব না, 600-700 ইউরোর মতো খরচ হয়। তার বাবার ইনকাম যদি মানে যদি এখন 1,500 ইউরো বাংলাদেশি, উনি যদি বাংলাদেশে থাকে, ওনার যদি 1,500 ইউরো যদি ইনকাম না হয়, তাহলে উনি ছেলের পড়ার খরচ 600-700, যে লিভিং কস্ট, এটা উনি ম্যানেজ করতে পারবে না। ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট। তারপরেও আমার কাছে মনে হয় যে আসলে সম্ভব, অসম্ভব কিছু না, ফাঁকফোকর কিছু আছে এগুলা নিয়ে। কাউন্সিলিং এর ব্যাপার স্যাপার আছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে। যদি বাবা হয়, সে যদি দেশে থাকে, তার ট্যাক্স সার্টিফিকেট লাগবে, তারপর ট্যাক্স রিটার্ন কপি লাগবে, এরপরে তার আহ, আহ, যে টিন সার্টিফিকেট লাগবে, বিজনেস থাকলে বিজনেসের সুইফট কপি লাগবে, বিন সার্টিফিকেট লাগবে, অনেক কিছু আছে। ব্যাংক আচ্ছা, স্টেটমেন্ট একটা জিনিস লাগবে। আমি তোর নর্মালি জিজ্ঞাসা অনেক করি, অনেক অনেক অনেক। কিছু বুঝতে পারছি এখানে, জাস্ট একটা জিনিস, জাস্ট ধর ওভারঅল একটা স্টুডেন্ট যদি ধর ব্যাচেলার যদি যেতে চায়, তার টিউশন ফি কেমন হয় একটা ইউনিভার্সিটি, ধর ফর এক্সাম্পল তোর ইউনিভার্সিটিতে কেমন টিউশন ফি হয় পার ইয়ার? আমার ইউনিভার্সিটি হুম এখন পর্যন্ত 9,700 ইউরো। পার ইয়ার? অনেকগুলা ইউনিভার্সিটি পার ইয়ার।
অনেকগুলো ইউনিভার্সিটি অলরেডি ছিল, 6,000, 7,000, 8,000, 9,000 পর্যন্ত ছিল। এখন যেগুলো সবচেয়ে ভ্যালুয়েবল যে ভার্সিটি গুলো, যেমন তাম্পের ইউনিভার্সিটি, হেলসিঙ্কি, এগুলা সবাই 12,000, 13,000 করে ফেলছে আর কি বছরে। বুঝতে পারছি। সেই 9,000 ইউরো যেটা, সেটা যদি হয় তাহলে 3 বছরের কোর্স নাকি, না 4 বছরের কোর্স তোদের? 3.5 বছরের কোর্স, বুঝতে পারছি। 210 ক্রেডিটের। আমাদের এখানে 3 বছরের হয়, 120 ইসিটিএস এর আর কি। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা তোরা যেটা জিজ্ঞাসা করতো, এটার জন্য ব্যাংক সলভেন্সি কত দেখাতো? তো বাবার অ্যাকাউন্টে কি কোনো স্পেসিফিক টাকা দেখাতো এত মাসে ম্যাচুরিটির জন্য, এরকম কিছু? সলভেন্সির ব্যাপারটা, আহ, বাবার সলভেন্সি লাগবে না। সলভেন্সি লাগবে স্টুডেন্ট আসার সময় তার ব্যাংকের অ্যাকাউন্টে, তার যে যে অ্যাকাউন্টটা থাকবে ওই অ্যাকাউন্টে সলভেন্সি দেখাইতে হয়, স্টেটমেন্ট দেখাইতে হয় আর কি। আচ্ছা, তাহলে বাবার অ্যাকাউন্টে টাকা দেখাতো না, বাবাকে মানে শুধু তার ডকুমেন্ট দেখাতো যে সে ক্যাপেবল ইনাফ টু সার্ভাইভ, এরকম? হ্যাঁ, উনি উনার কেপেবল এনাফ টু, মানে যে উনি যে ক্যাপাবল এনাফ এটা বুঝাইতে যদি ওইখানে ব্যাংকের ডকুমেন্ট আসে, ব্যাংকের স্টেটমেন্ট আসে, সলভেন্সি আসে, সেটা আলাদা বিষয়। বাট সবচেয়ে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে স্টুডেন্টের সলভেন্সি লাগবে, স্টুডেন্টের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো ওইটা আবার অন্যান্য দেশে 3 মাস লাগে, 4 মাস লাগে ম্যাচুরিটি, ব্যাংক ম্যাচুরিটি। ফিনল্যান্ডের ক্ষেত্রে এগুলো লাগে না, 7 দিন 8 দিন আগে আগে যদি কেউ ডিপোজিট করে রাখা দেয়, বেরা হয় না। বাহ, এটা আবার ইজি। পর্তুগালের ক্ষেত্রে আবার 6 মাস দেখাতো, হুইচ ইজ রিয়েলি মানে হ্যাম্পারিং একটা বিষয়। এ, কানাডা তো সেম ম্যাচুরিটি ব্যাপার স্যাপার আছে, ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি ম্যাচুরিটির ব্যাপার স্যাপার আছে। এখানে এটা নাই। তবে সবচেয়ে ব্যাংকের যে ব্যাপারটা ওইটা, আমরা তো কি করি যে ফিক্সড ডিপোজিটের ব্যাপারটা দেখাই ফেলি, এখানে ফিক্সড ডিপোজিট দেখানো যাবে না আর কি। এখানে হয়েছে যে সেভিংস অ্যাকাউন্ট হতে হবে, নর্মাল অ্যাকাউন্ট হতে হবে। বুঝতে পারছি, তাহলে এটা এটা একটা ভালো। ব্যাপার। এটা একটা জিনিসটা ভালো আর কি। আচ্ছা যাক, তাহলে এটা গেল। এখন যেহেতু মোটামুটি একটা আইডিয়া মানুষ পেয়ে গেছে, আর ভিসার ব্যাপারে তোর যেটা কি বলবি, ধর এগুলো পাওয়ার পরে কি সে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবে নাকি তাকে ইন্ডিয়াতে যেতে হবে? ও, মানে একবার যাইতেই হবে, একদিনের জন্য হলে যেতে হবে। সকালে যদি বা আগের দিন রাত্রে যদি যায়, পরের দিন আহ সকালে যদি তার ইন্টারভিউ থাকে, বিকেল বেলা সে ফিরে চলে আসতে পারবে, তার কোনো ঝামেলা হবে না। বুঝতে পারছি আর তার আরেকবার ফিরত যায়, তার পাসপোর্টটা জমাও দেওয়া লাগবে না। তার সে তার পাসপোর্ট পাওয়া যাবে। আর তার যদি ডিসিশন পজিটিভ আসে, সেক্ষেত্রে তার ইন্ডিয়াতে আবার ফেরত যাওয়া লাগবে না। এটা বাংলাদেশ, মানে বাংলাদেশে ওই যে সুইডেনের যে এমবিসি আছে ওইটাতে সেটা চলে আসবে আর কি। আচ্ছা বাট সেখানে। একবার যাইতে হবে শুধু ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, এই ভিসা কি তোদের স্টিকার লাগে না, না কার্ড দিয়ে দেয় ডিরেক্টলি? কার্ড। কার্ড ডিরেক্টলি। কার্ড। বুঝতে পারছি, তাহলে এটা ভালো। তাহলে দেন হুম। ডিরেক্টলি ওখান থেকে সুইডেন এম্বাসি থেকে চলে আসলে দেন ইটস মাচ বেটার। তো এটা একটা আহ, ভালো ফেসিলিটিস রাখছে, যদিও এখন আমাদের সাথে, আমাদের ইন্ডিয়ার সাথে সম্পর্ক তেমন ভালো যেতেছে না। সো আশা করি এটা ঠিক হয়ে যাবে যত কুইকলি যায় আর কি। আচ্ছা, এই একটা জিনিস তোর কাছ থেকে আমার না, জানা। আমি দেখছি ইন্ডিয়া ইন্ডিয়া যে ব্যাপারটা, যদি ভিসার ক্ষেত্রে যদি কেউ যদি ভিএফএস বুক করে ফেলে, তাহলে হুম, তো তার একটা ডকুমেন্ট আছে না, যে হুম, আমি ভিএফএস বুক করছি। ওইটা দিয়ে যদি সে আহ, মানে ইন্ডিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করে, দিতে বাধ্য আর কি, কারণ এটা তো একটা গ্লোবাল ব্যাপার স্যাপার না ভিএফএস। তো হুম, হুম, সে দিতে বাধ্য আর কি, যে ভিসা, বুঝতে ইন্ডিয়ার ভিসা পারছি। দিতে বাধ্য আমার কাছে মনে হয়। বাট ওই যে আমরা কি করি, আমরা অনেকে কি করি যে আমরা ভিএফএস এর টুরিস্ট। ডেট নেই, হুম, নেওয়ার পরে আমরা আগের ডকুমেন্ট শো করি থেকেই না। যেন ক্লিয়ার থাকি, সেজন্য আমরা ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করি। এই এটা ব্যাপারটা করলে তো করি হ্যাঁ, কিন্তু আমরা। সমস্যা। হ্যাঁ, তো জেনুইন ভাবে সব ক্লিয়ার অ্যাপ্লাই করলে আশা করি হয়ে যাবে। সো এই যে জিনিসটা আসলে কি, ফিনল্যান্ডের কি ভিসা অ্যাপয়েন্টমেন্টটা কি পাওয়া যায় ইজিলি নাকি না, সমস্যা? যখন একটু সিজন থাকে, যেমন আগস্ট একটা মানে বিগেস্ট সিজন, যে স্টুডেন্ট আসবে ফিনল্যান্ডে, তখন একটু ভিএফএস একটু মানে ইয়া থাকে, যে একটু বিজি থাকে, শিডিউল পাইতে সমস্যা হয়। বাট 1 মাসের ভিতরে পাওয়া সম্ভব যদি কেউ অ্যাক্টিভ থাকে। যদি এজেন্সি দিয়ে কেউ না করে, সে যদি নিজে নিজে করে, তাইলে সে বিএফএস এ একটা অ্যাকাউন্ট খুলবে। হুম, খুললে হচ্ছে গিয়া ওই যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে একটা লিস্ট থাকে না, হুম, হ্যাঁ, ওয়েটিং লিস্টে অ্যাপয়েন্টমেন্ট বুক, মানে আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করব, ওই বুক করার জন্য আমি মানে ওয়েট লিস্টেড থাকবো আর কি। তখন প্রতিদিন যদি বা প্রতি সপ্তাহে একদিন যদি সে ঢুকে, তাইলে দেখতে পারবে যে কবে, মানে আগামী মাসের কবে আছে ফাঁকা ডেট। আমি বিশ্বাস করি কেউ যদি অ্যাক্টিভ হয়, সে যদি বিএফএস গ্লোবাল অ্যাপটা নামাই ফেলে, তাইলে সে প্রতি সপ্তাহে একবার করে 2বার করে যদি ঢুকে, 1 মাসের ভিতরে সে একটা বুকিং পাওয়া সম্ভব আমার কাছে মনে হয়। বুঝতে পারছি। তো মানে লাইক অ্যাক্টিভ থাকতে হবে আর কি, ইউ হ্যাভ টু বি মোর অ্যাক্টিভ এন্ড এ, অবশ্যই, মানে ছাড় ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ মানে নেই। আমি অ্যাপ্লাই করছি, ওরা আমার ডাক্কা ডাক্কা বলবে যে নেও হ্যাঁ, ডেট, ওইটা নাও ওইটা ডেট নাও, চান্সেস তো ব্যাপারটা বেশি। এরকম না। আর যাক, এবার আরেকটা জিনিস আছে, মোটামুটি এটা ক্লিয়ার। তুই যেটা বললি আর কি, আরো ডিটেলস থাকে হুম ওগুলো হুম। নিয়ে হয়তো বা আমরা তোর সাথে পরে আলোচনা করবো যে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে বা কি কি, এগুলো আসলে মেবি অনেক, এটা করতে গেলে আমাদের পডকাস্ট বিশাল বড় হয়ে যাবে। সো যে জিনিসটা তোর কাছে জানতে চাইবে এখন হলো, যে একটা স্টুডেন্ট কি ফিনল্যান্ডে গিয়ে তার পড়াশোনা বা মানে বুঝতে পারতেছে যে তার পড়াশোনা বা তার এই যে লিভিং কস্ট, এগুলো কি তার ইনকাম দিয়ে চালানো পসিবল কিনা?
যেহেতু একটা মিডল ক্লাস স্টুডেন্ট আমার হবে। কাছে মনে হয় এতগুলা কোয়েশ্চেনের মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন এটা। কারণ সবাই জানে যে এখন কি চলতেছে, তবে অনেকেই জানে না। আমি এটা অবশ্যই মানে আমি আসলে 100% সৎ থেকে কথা বলবো, কারণ এসে হ্যাঁ গিয়া সেটাই আমি সেটাই, আমরা যে সেটাই খুব চাই। খারাপ আছে আমি এটা বলবো না। হুম আমি খুব খারাপ আছি সেটা বলবো না, কারণ আমি দেখছি যে আমার ফ্রেন্ডরা বলে বা দু একজন আমি শুনছি যে বিদেশ গিয়ে চলে যাওয়ার পরে বন্ধু মানে অন্য বন্ধুর উৎসাহিত করে না। তা আমি আসলে উৎসাহিত না করার কে, আমি তো সবাই উৎসাহিত করতে চাই আর কি। আমি এটা শুনছি। তো ব্যাপারটা হয়েছে এরকম, প্রথম সিচুয়েশনটা হয়েছে এরকম, ফিনল্যান্ডে যদি কোনো স্টুডেন্ট আসে তার টার্গেট থাকে যে আমি কাজ করব, টিউশন ফি ম্যানেজ করব, লিভিং কস্ট ম্যানেজ করব, এবং আমি পারলে কিছু টাকা দেশেও পাঠাবো, এরকম একটা প্ল্যান থাকে সবাই। হুম হুম তো এই হিসেবে কাহিনী কিন্তু মজার বিষয়, আমি মনে করি যে প্রত্যেকের কপাল আলাদা, ভাগ্য আলাদা, তকদির আলাদা, রিজিক আলাদা। তো আমি মনে করি প্রথম 6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসা উচিত, প্রথম বিষয়। সেকেন্ড বিষয়, যদি তার যদি কমিউনিকেশন স্কিল থাকে, এই বাঙালি ভাই ব্রাদারদের সাথে যদি সে মিশতে পারে, প্রথম যে ব্যাপারগুলো, যে প্রথম যে ধাক্কাগুলো সে যদি কাটাইতে পারে, সে যদি মিশতে পারে, কারো কাছ থেকে যদি হেল্প নিতে পারে, আমার কাছে মনে হয় যে সে কিছু একটা করতে পারবে। অ্যাটলিস্ট প্রথম 6 মাসের ভিতরে যদি সে কমিউনিকেশন ঠিকঠাক রাখে বা যদি কিছু একটা ম্যানেজ করতে পারে, তাহলে তার লিভিং কস্টটা এনশিওর হবে পরের 6 মাস। আমি মনে করি যে লিভিং কস্টটা ম্যানেজ করতে পারবে। তো প্রথম 1 বছরে সে টিউশন ফি ম্যানেজ করতে পারবে না। আমি মনে করি অনেকে যদি যদি সে বেশি মানে কি বলে অ্যাক্টিভ হয়ে থাকে, বা যদি খুব বেশি কাজ করতে পারে, পড়ালেখাতে যদি একটু কম ফোকাস দেয়, হুম তাইলে হুম হয়তো বা টিউশন ফি ম্যানেজ করতেও পারে, অর্ধেক অর্ধেক করতে পারে। বাট আমি বিশ্বাস করি যে 1 বছর টিউশন ফি ম্যানেজ করা ইম্পসিবল। সেকেন্ড বছরে আমি মনে করি যে সে টিউশন ফি ম্যানেজ করতে পারবে। যদি আমি বললাম, এর আগে বলছি কিন্তু, যে তার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, মানুষের লগে যোগাযোগ রাখতে হবে, মানুষের কাছ থেকে চাইতে হবে, মানুষের কাছে ট্রাস্ট করতে হইতে হবে। মানুষ তো আমার বললেই তো আমি একজনের চাকরি দিয়ে দিব না, ঠিক হুম না? হুম আমি চাকরি দিলাম, কিন্তু সে একটা ঝামেলা করলো, পরে তো আমারই ধরবে আমার সুপারভাইজারে। তো আমার কোম্পানির সুপারভাইজারই তো আমি বলবো যে আমার বন্ধুরে দেন, বা ও হুম হুম আমার ছোট ভাই। তো ও যদি উল্টাপাল্টা করে তাহলে আমার রেপুটেশন খারাপ হবে, আমার চাকরি নিয়ে টানাটানি হবে। তো হুম ট্রাস্ট করতে না হলে তো আমি দিব না। তো এইসব ব্যাপার স্যাপার প্রথম বছর গেল, যে আমি পেটে ভাতে, যেটারে বলে পেটে ভাতে আমি ফিনল্যান্ডে থাকলাম। হুম কারণ হুম হচ্ছে প্রথম বছর আমার টিউশন ফি দেওয়া লাগতেছে না। তো সেকেন্ড বছর কি করে, সেকেন্ড বছর যখন একটু স্টেবল হয় কোন একটা স্টুডেন্ট, সে চেষ্টা করে ডেফার নিতে, কারণ তার কাছে টিউশন ফি দেওয়ার মতো টাকা নাই। তো সে কি করে, 6 মাস বা 1 বছরের একটা ডেফার দেয়। ডেফার দেওয়ার পরে সে, এখন কিন্তু সে একটু স্টেবল। হুম হ্যাঁ, মানে মানে আমি আমার আমার মতো করে কথা বলতেছি, আমি আমার সিচুয়েশনটা বলতেছি। হুম হুম তখন সে কি করে, যে টাকা জোগাড় করতে থাকে, টিউশন ফি ম্যানেজ করতে থাকে। তখন সে বছর শেষে কি করে, 1 বছর তো ডেফার নিল, সেকেন্ড বছরের টিউশন ফিটা দিল। এর পরের বছর 3 নম্বর বছর যেটা, তখন কিন্তু সে ইনকামও করতেছে, 1 বছর টিউশন ফি দেওয়াও শেষ, পরের বছর চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে? তখন কিন্তু সে আর কোনো স্টাডি ব্রেক দিতে হইতেছে না, কিছু করতে হইতেছে না, মানে সে তার স্মুথলি তার বেচারাটা শেষ করতে পারবে আর কি। এখন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা অনেক টাফ ফিনল্যান্ডে। কারণ যখন রোদ উঠে, যখন রোদ থাকে 22 ঘন্টা 23 ঘন্টা রোদ থাকে, আর হুম যখন অন্ধকার থাকে 22 ঘন্টা 23 ঘন্টা অন্ধকার থাকে। এরকম ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা আমাদের, আমরা যেসব দেশে মানে 12 ঘন্টা 12 ঘন্টা যাদের দিন রাত, এটা একটু টাফ আর কি। তারপরেও সম্ভব, অসম্ভব কিছু না। আমি মনে করি যে দেশ থেকে মানুষ আসুক, চেষ্টা করুক, টিউশন ফি ম্যানেজ করুক। কিন্তু ফিনল্যান্ডের জব ক্রাইসিস এই পরিমাণ আমার রুমে আমার ফ্রেন্ড আসছে, 4 মাস হয়েছে, হুম এখন পর্যন্ত কোনো রকমের কোনো কিছু করতে পারি নাই। জাস্ট হয়েছে, আমি বলছি তুই যদি গাড়ি কিনতে পারোস, দেশে থেকে টাকা এনে গাড়ি কিনতে পারোস, আমার একটা ফুড ডেলিভারি অ্যাকাউন্ট আছে, তুই এটা করতে পারোস। হুম হুম ব্যাপারটা এরকম, সিচুয়েশনটা এরকম চলতেছে যে আমি তোর লিগাল সাবস্টিটিউট করে দিব, তোর অ্যাকাউন্টে তোর ইনভয়েস যাবে, তোর ইনকামই হবে। হ্যাঁ, আমার এখানে ইনকাম ঢুকবে না, আমি আমার এখানে আমার যদি ইনকাম ঢুকে আমার ট্যাক্সের ঝামেলা হবে। ব্যাপারগুলো আমি এইভাবে সর্ট করছি 4 মাস যাবত, আমার ফ্রেন্ড আমার রুমে বসা। হুম আমি আরো 1-1.5 বছর আগে আসছি, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, কারণ জবের অবস্থা এতই খারাপ। আমি 2023 সালে আসছি, আমি একটা জবে আছি। আমার 25 ঘন্টা 27 ঘন্টা এরকম আমি জব পাই প্রতি সপ্তাহে। তো হুম আমি এই যে আমার সমসাময়িক অনেক মানুষই দেখতেছি যে তার পার্সোনাল কোনো জব নাই, সে কারো ফুড ডেলিভারি অ্যাকাউন্ট সাবস্টিটিউট আকারে করতেছে আর কি, লিগেল ওয়েতে করতেছে আর কি। এরকম করেই মানুষ চলতেছে। বাট এটাও সত্য, কেউই মরতেছে না, সবাই মোটামুটি চলতেছে আর কি, এই আর কি অন এভারেজ। সিচুয়েশন ওয়াইজ সবকিছু তো ঠিকঠাক। আমি আসলে সিচুয়েশনে আসলে আমি যদি ফাইনাল যে কথা বলি, সম্ভব কি সম্ভব না, এটা ডিপেন্ড করে তার উপরে যে আসবে। আর
ডেডিকেশনের উপরে, স্কিলের উপরে, সবকিছুর উপরে। এখানে ওই যে আমি আমি বলতেছি না স্কিল বলতে যে কোনো জব স্কিল, বিজনেস স্কিল, এই সেই, এটা বলতেছি না, আমি বলতেছি কমিউনিকেশন স্কিল, আর কিছু না। বুঝতে পারছি, এটাই সব থেকে, নেটওয়ার্কিংটা সব থেকে বড় ম্যাটার করে। হ্যাঁ, পর্তুগালে আমি যখন এখানে ছিলাম তখন এখানে ওই যে এখানে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যারিয়ার। এখানে চাইলেও আমি একটা জায়গাতে 12 বছর চাকরি করছি, আমার এত এত এক্সপিরিয়েন্স আছে, আমি এখানে এসে এই জবটাই করব, ব্যাপারটা ইম্পসিবল। কারণ এখানে সবচেয়ে বিগেস্ট ব্যারিয়ার ফিনিশ। কারণ ফিনিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে ওই জবটা দিবে না। আর ইংলিশ এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না, এখানে থার্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফিনিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সুইডিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই একটা অবস্থা। বিশাল একটা জিনিস, যাই হোক। সো সেম জিনিস, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আসলে অনেক বড় একটা জিনিস, এটা আসলে সবাই বুঝে না। আর আমরা অনেকে মনে করছি ইউরোপে গেলে, ইউরোপে আমি ইংরেজি শিখছি, আমি ইউরোপে ইংলিশ দিয়ে চলে যাবো। ইউরোপে যে তারা ইংরেজিকে তেমন এক, এটা মানে তারা চিন্তা করে তুমি পারো, দ্যাটস গুড, বাট এটা তোমার কোনো আহামরি কিছু না। আমাদের বাংলাদেশে যেরকম এটাকে মানে এমন ভাবে ধরা হয় যে তুমি ইংলিশ পারো মানে তুমি বিশাল একটা জিনিস শিখে গেছো। তাদের কাছে ওকে তুমি ইংলিশ পারো, ইটস গুড, বাট আমার ভাষায় কথা বলো, তুমি আমার দেশে আসো, ঠিক আছে, দেন আমি তোমাকে অফার করতে পারবো হম। বেস্ট একটা জিনিস আর কি। এটা হলো সব থেকে বড় জিনিস। যাই হোক, সো এটা খুব তুই সুন্দর ভালোভাবে বলছিস, অ্যান্ড উইচ ইজ রিয়েলি হেল্পফুল, আসলে একটা মানুষের ডিসিশন নিতে হেল্প করবে। বাট সব থেকে বড় জিনিস, আপনি যেখানে যান, আমি যখন পর্তুগালে ফার্স্ট আসি 2020-এ, তখন এখানকার স্যালারি ছিল, আমি পাইছি 575 ইউরো পার পার মান্থ। সো যেটা আসলে কোনো টাকাই না, লিটারেলি। ঠিক আছে, এর পরবর্তী কিছু এটা লিভিং কস্ট, কিছুই না। লিভিং কস্টের ধারে কাছেও যায় না। ধারে কাছে না। আমি আমি শুধু আমি জব করতাম তো আবার কত, ডেইলি 8 ঘন্টা করে। দেন আবার তোর এখান থেকে আমার ঘর ভাড়া দেওয়া লাগতো 250 ইউরোর মতো, খাবার দাবার দিয়ে চলে যেত আরো মনে কর যে 1-150 ইউরোর মতো। দেন আমার ইউনিভার্সিটি টিউশন ফি তো আমি ফুললি সাপোর্ট দিতে পারতাম না। সো আব্বু দিছিল 1 বছরের টাকা। দেন আস্তে আস্তে, দেন যখন পরবর্তীতে পর্তুগালের স্যালারি বাড়া শুরু করে 625-এ গেল। দেন 720-এ, 675, দেন 720, এখন 820-এ চলতেছে। সো বাড়তেছে, গ্র্যাজুয়ালি বাড়তেছে, আমি গ্র্যাজুয়ালি গ্রো করতেছি, এবং আস্তে আস্তে এখন একটা এন্ড অফ দ্য পিরিয়ডে চলে আসছে, পড়াশোনা শেষ, এখন মনে করো যে দেশে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবো। তো মেইন যে জিনিসটা কি ছিল, যে একটা আশা ছিল না আমি পারবো, হবে জিনিসটা আমার দ্বারা হবে, চেষ্টা করতে হবে, এটাই আর কি। ঠিক আছে, সো মেইন জিনিস মোটামুটি হম, আমাদের এই এটাই। জিনিসটা তোর কাছ থেকে জানা হয়ে গেছে, এটা জেনে ফেলছে। এখন একটা জিনিস তোর কাছে জানতে চাইবো, যে এই যে একটা স্টুডেন্ট এত বছর থাকবে, এত কিছু করবে, তার পড়াশোনা সে শেষ করলো, দেন তার অপরচুনিটিটা কি? আমাদের কথা শুনলো, সে সে ডিসিশনে সে পড়াশোনা করলো, সে আফটার ওয়ার্কে গেল, পড়াশোনা স্যার আফটার স্টাডিতে গেল, সে পড়াশোনা করলো, দেন এই পড়াশোনা করার পর তার জব অপরচুনিটিস কি, এবং সে আদৌ কি ফিনিশ সিটিজেনশিপ পাবে কিনা, বা সেটার জন্য কতটুকু তাকে একটা হ্যাসল নিতে হবে। এটা সবাই জানতে চায়, সবাই জানা উচিত আমার কাছে মনে হয় আসার আগে। তো প্রথম বিষয়, আহ কেউ যদি আইটিতে জব করে, আইটিতে যদি মানে ব্যাচেলর করে বা মাস্টার্স করে, করার পরে এই একটা অপরচুনিটি আছে ফিনল্যান্ডে, যে ইংলিশ দিয়ে মানে একটা ভালো জব পাওয়া যায়। কিন্তু কম্পিটিশন সবাই জানে আইটিতে কেমন কম্পিটিশন, এত সহজ না। আমি একটা ভাইরে লাস্ট জব পাইতে দেখছি, উনি ব্যাচেলর করছে এখানে, ইরাসমুস, একটা ইরাসমুস একটা স্কলারশিপ নিয়ে আসছিল উনি। ওনার টিউশন ফি দেওয়া লাগে নাই, উনি উল্টার ফিনিশ গভর্নমেন্ট থেকে টাকা পাইছে, টাকা পাঁচ পাইছে। ছয় হাজার ইউরো পাইছে। হুম, হ্যাঁ, মাস্টার্স করতে। তো উনার জব পাইতে উনার খবর হয়ে গেছে, প্রায় হাজার খানেকের মধ্যে অ্যাপ্লাই করে তারপর একটা জব হয়েছে। উনি এত এত ব্রিলিয়ান্ট, তারপরে ওনার পাইতে এত জব মানে হ্যাসেল হয়েছে। তা আইটির কথা বলতেছি, ওইটা একটা আলাদা হিসাব। উনি হচ্ছে গিয়ে এখন ওয়ার্ক পারমিটে আছে। তো অন্য যে সাবজেক্ট গুলা, যেমন নার্সিং, ইন্টারন্যাশনাল বিজনেস, সাস্টেনেবিলিটি, বা ওই যে অটোমেশন, এই সেই যা যা আছে, যা যা সাবজেক্ট আছে, সব সাবজেক্ট রিলেটেড জব যেগুলা, এগুলা পাইতে হইলে ওই লোকটারে ফিনিশ তো শিখাই, কিন্তু এই এই ব্যাচেলারের ভিতরে যে এক ফিনিশ 1 2 3, এগুলা দিয়ে আসলে মানে লাইফ চলে না। মানে হুম, একটা মানে প্রপার যে কমিউনিকেশন বা সাহস করে যে কথা বলতে পারার যে সুযোগ, এটা হয় না। তো ওই লোকটারে কি করতে হয়, ওই রিলেটেড জব পাইতে হইলে উকি টেস্ট দিতে হয়। উকি টেস্ট হচ্ছে যে এখানে 3টা লেভেল আছে, চাইলে বেসিক লেভেলও পরীক্ষা দেওয়া যায়, ইন্টারমিডিয়েট লেভেল দেওয়া যায়, অ্যাডভান্স লেভেল দেওয়া যায়। হুম, হুম। ফিনিশ যে উকি টেস্ট মানে ফিনিশ যে ল্যাঙ্গুয়েজ English test। টেস্টিং সিস্টেম যেটা আর কি। তো এই হইছে গিয়ে কাহিনী। ওইটা যদি সে পাশ করে, তাহলে তার পাসপোর্টের জন্য তার জন্য লাভ। সেকেন্ড, ওইটা যদি সে পাশ করে, তাইলে তার ওই জব সাবজেক্ট রিলেটেড জব পাওয়ার জন্য তার একটা অপরচুনিটি খুলে আর কি, দরজা খুলে। হুম, ব্যাপারটা হুম। হচ্ছে এরকম।
তো ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্প নাই। তো সেকেন্ড যে বিষয়টা আমি কইছি, প্রথম যে যে ব্যাপারটা ক্লিয়ার করছি যে সাবজেক্ট রিলেটেড, একমাত্র আইটি ছাড়া আর কোনো জব পাওয়ার সম্ভাবনা নাই ফিনিশ শিখা আগ পর্যন্ত। সেকেন্ড যে ব্যাপারটা, যে আমি ব্যাচেলর শেষ করলাম, আমি ধরলাম আচ্ছা আমি অটোমেশন দিয়ে পড়ালেখা করে আমি ক্লিনিং একটা জব করলাম, অড জব করলাম, করে আমি পার্মানেন্ট জব কন্ট্রাক্ট পাইলাম 37.5 ঘন্টা ফুল টাইম ওয়ার্ক। তো আমি ওয়ার্ক পারমিটে সুইচ করলাম। হুম তো হুম কয়েক বছর গেল, 4 বছর ব্যাচেলরে গেল, 4 বছর আমার ওয়ার্ক পারমিটে গেল, 8 বছর হয়ে গেল। 8 বছরের এই যে ওয়ার্ক পারমিটের 4 বছরের যে পিরিয়ডটা, এই পিরিয়ডের যে কোনো সময় সে চাইলে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফিনিশ ছাড়া। ফিনিশ লাগবে না, হুম হুম ফিনিশ লাগবে না। সে দেখবে শুধু তুমি কত টাকা ট্যাক্স দিচ্ছ, কত টাকা ইনকাম করতেছো, তুমি আসলে ক্যাপাবল এনাফ কিনা, এগুলো জাজ করবে জাস্ট। তুমি যদি সরকারে বেশি ট্যাক্স দাও, তোমার অপরচুনিটি বেশি হবে। তুমি যদি বেশি ইনকাম করো, তোমার অপরচুনিটি বেশি হবে। ব্যাপারটা এরকম হুম রেসিডেন্ট পারমিটের জন্য। বাট একটা একটা সময় নেয়, এরা একটু বেশি সময় নেয়। দেখা যায় 1 বছর সময় নেয়, মাঝে মাঝে 6 মাস লাগে সময় দিতে, ডিসিশন দিতে। কারণ প্রবলেমটা ওরা ক্রিয়েট করে না, আমি প্রবলেম ক্রিয়েট করছি, ওটা সলভ করবে তাদের আস্তে আস্তে। ঠিক ওইটাই। আছে, ব্যাপারটা এরকম। তো যে এর সেকেন্ড যে স্টেপটা, যে আমি এখানে পার্মানেন্টলি থাকতে যেতেছি, পাসপোর্ট যেতেছি, তো ওইটার ক্ষেত্রেও আমি 4 বছর স্টাডি করলাম, 4 বছর আমি ওয়ার্ক করলাম, ওয়ার্ক পারমিটে আমি অলরেডি আছি। আমি এর ভিতরে রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করছি। হ্যাঁ, রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করলাম 6 বছরের মাথায়। তো আমি চাইলে এখন 2 বছর আমি ফিনিশ এমন ভাবে শিখবো যেন আমি বেশি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স পর্যন্ত আমি পাশ করে ফেলি। আমি যখনই আমি পাশ করে ফেলবো, সাথে সাথেই আমি চাইলে 8 বছরের মাথায় আমি বা 7 বছরের মাথায় আমি উকিল, মানে আমি ফিনিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। তারা যখন দেখবে এই লোকটা এই দেশে থাকার জন্য উপযোগী, কারণ তার ফিনিশ ল্যাঙ্গুয়েজ আছে, তার হচ্ছে গিয়া জব আছে, তার হচ্ছে গিয়া ট্যাক্স দিতেছে সরকারে, তার রেসিডেন্ট পারমিটও আছে। মানে মেইন যে রেসিডেন্ট পারমিট, যেটা আমরা যেগুলো আছে এগুলো টেম্পোরারি, ওইটা হচ্ছে মেইন। তো সব মিলাই হয়েছে গিয়ে তখন তার কোনো ঝামেলা হবে না, তার সে রেসিডেন্ট দিয়ে দিবে। এবং হুম তার ওয়াইফ যদি আসে, তার ওয়াইফ যদি তা থাকে, ওয়াইফও কিন্তু রেসিডেন্ট হয়ে যাবে, বাচ্চা থাকলে বাচ্চাও রেসিডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, হুম ব্যাপারটা এরকম। এখন তাইলে কি, কোয়েশ্চেন একটা থাকে, আমি স্টাডির পরে ওয়ার্ক পারমিটে যাওয়ার পরে আমি কি ডাইরেক্ট সরাসরি কি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, না রেসিডেন্ট পারমিট ছাড়া করতে পারা যায়? যদি আমি কনফিডেন্ট এনাফ থাকি যে আমি স্টাডি শেষ করলাম, আমি ওয়ার্কে আছি, আমি এত ভালো ফিনিশ শিখছি বা এত ভালো করে কথা বলি যে ওদের মানে নেটিভ ফিনিশ স্পিকারের মতো, তখন আমি চাইলে, মানে আমি রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করলাম না, পার্মানেন্ট রেসিডেন্ট জন্য অ্যাপ্লাই না করেও আমি সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর ফিনল্যান্ডে মানে কেউ আছে ব্যাচেলর করছে, ওয়ার্ক পারমিটে আছে, আর কেউ পাসপোর্ট পায় না, এরকম ঘটনা ঘটে নাই। বুঝতে পারছি, কারণ তখন তো অলরেডি ফিল্টারিং একটা হয়েই যায়, যে ধরনের হাইলি ফিল্টারিং এখানে হুম। হয়। সো মোটামুটি একটা মানুষের কনফিডেন্স লেভেল সেখানে বুঝতে পারা যায়। সো দ্যাটস মিন, আমি যদি হিসাব করি মানে তোদের স্টাডি পিরিয়ডটা কি তারা কত কত মানে ফুল টাইম কাউন্ট করে নাকি না হাফ কাউন্ট করে তারা? না, স্টাডি পারমিট ফুল টাইম কাউন্ট করে। স্টাডি ব্যাচেলর মাস্টার সবগুলোই ফুল টাইম কাউন্ট করে। কাউন্ট করতে আমার তো টোটাল সিটিজেনশিপের জন্য কত বছর থাকতে হয় ফিনল্যান্ডে? আহ, আগে তো রুল ছিল 4 বছর, এরপরে শুনছি 6 বছর। নতুন যে ডাটা শুনছি এখন, এটা সেটা বলতেছে 8 বছর। আমি জানি না কার্যকর হয়েছে কিনা, তবে আমার এখন পর্যন্ত আমি 6 বছর জানি। আচ্ছা, 6 বছর জানি, 8 বছর হলে বেশি টাফ হয়ে যায় আর কি। যাক, আমাদের পর্তুগালে এখন অনেক ঝামেলা করতেছে আশা করি। এখন আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন সামনের বছর, মানে সরি এই বছরে অলরেডি 2 তারিখ আজকে। সো সেপ্টেম্বর 15 তারিখ দেখা যাক। তো আচ্ছা। অনেক দেশে এখন রাইটিং রাইটিং গভর্নমেন্ট আসে, তো রাইটিং এবার ইমিগ্রেন্টদের জন্য ফ্রেন্ডলি না। সো এটাই আর কি, দেখা যাক। আসলে ইউরোপ আস্তে আস্তে আহ স্ট্রিকের দিকে হাঁটা শুরু করছে। উম, মানে এখন তারাও সব দেশ স্ট্রিক্ট হয়ে গেছে এখন। আমার কাছে মনে হয় স্টুডেন্ট বেস এত সহজে আসা পসিবল কোনো দেশেই। পসিবল হবে, কারণ তারা এখন মানে আগের মতো ওরকম নর্মাল ভাবে রাখতেছে না। বাট যারা আছে অলরেডি এক্সিস্টিং করতেছে তাদেরকে আবার ফেসিলিটিস দিয়ে দিতেছে, যে এইভাবে এইভাবে করে তুমি তোমার মতো সেট হুম। হয়ে যাও আর কি। বাট নতুন ওয়েলকামিং খুবই কম হচ্ছে। সো হুম। একমাত্র তাদেরই আনতেছে যাদের মনে করে স্কিল অলরেডি আছে, ভালোভাবে নিজে একটু করতেছে, পরিশ্রম করতেছে। So সেই কারণে আমি আপনাদেরকে বলি যে নিজে থেকে রিসার্চ করে আসেন। এখন আপনি যদি কমপ্লিটলি একদম এজেন্সি বেসড হয়ে যান, তখন দেখা যাবে যে আপনি যখন তাদেরকে, আপনাকে ইমিগ্রেশন অফিসে যখন ইমিগ্রেশন অফিসার যখন দুইটা কথা জিজ্ঞাসা করবে বা কোনো জায়গায় আপনাকে কিছু জিজ্ঞাসা করতেছে, তখন কিন্তু আটকে যাবেন। সেই যে আজকে যে আমরা কনভারসেশন করতেছি, আপনার কি মনে হয় আমরা যদি নিজে থেকে রিসার্চ না করতাম বা আমরা থেকে নিজেরা যদি না জানতাম, তাহলে এত কিছু টেকনিক্যাল স্টাফ বলা আসলে পসিবল না। সো জিনিসটা আসলে এইভাবেই কাজ করে। যাই হোক, তো অনেক কিছু জানলাম আর আমাদের টাইমও অলরেডি শেষ পর্যায়ে। তোর কাছ থেকে জাস্ট একটা জিনিস জানতে চাইবো যে তুই কি বলস যে 2025-এ কি আমাদের বাংলাদেশ থেকে মানে ফিনল্যান্ডকে তুই রেকমেন্ড করবি কিনা একটা স্টুডেন্টের জন্য, আর ইউরোপকে রিকমেন্ড করবি কিনা, বা শুধু সে ফিনল্যান্ড না, ইউরোপের যে কোনো কান্ট্রিকে রিকমেন্ড করবি কিনা, সে যদি আসতে চায় আর কি।
স্টাডির জন্য? আচ্ছা। আমি উম, রোমানিয়া সম্পর্কে জানছি যে রোমানিয়া নতুন করে যে সেনজেনে ঢুকছে। হুম এরা আসলে মানে আসলেই আমাদের দেশ থেকে আসা বেশি মানে পসিবিলিটি এখন আমার কাছে মনে হয় ফিনল্যান্ড থেকে বা অন্যান্য দেশ থেকে রোমানিয়াতে আসা সহজ। আমার কাছে মনে হইতেছে সহজ কিনা জানি না, বাট হুম স্টিল হুম। মেক সেন্স করে যে আসলে আসলে মনে হয় টিউশন ফি অনেক কম, কম হতে লিভিং পারে, কস্টটা হ্যাঁ। অনেক কম। কারণ এই যে রোমানিয়া হ্যাঁ বুলগেরিয়া মানে তারা নিউলি ঢুকছে, সো বুলগেরিয়া নিয়ে আমি অলরেডি একটা পডকাস্ট করছি, সেটা আপলোড হবে। সো সেখানে আমি আচ্ছা। দেখছি যে একটা স্টুডেন্টের সাথে কথা হয়েছে, সো ওখানে চিপ কিন্তু। তো এই যে লিভিং কস্ট চিপ, টিউশন ফি কম, এগুলোর জন্য আমি অবশ্যই ওইদিকে মানে আমার নজর থাকবে যারা নতুন আসবে। বাট ফিনল্যান্ড নিয়ে যদি আমি কই, আমি যদি কথা বলতে চাই, বা লাস্ট যে কথাটা প্রতিষ্ঠিকে আমি রেকমেন্ড করি কিনা, আমি রিকমেন্ড করি। প্রথম বিষয় আমি রিকমেন্ড করি যে আসুক, সবাই আসুক, চেষ্টা করুক। কিন্তু এইবার কিন্তু ওই যে যারা 23-এ আসছে, 22-এ আসছে, 21-এ আসছে, 24-এ আসছে, এদের থেকে যদি 2-3 গুণ যদি হার্ড হয়, এবার এবার হার্ড হবে আর কি। যদি কেউ আসতে চায়, প্রপার স্কিলফুল পার্সন আনবে, যার আইএলটিএস এ আছে 7, 6.5, তার হচ্ছে গা বা এসএটি স্কোর 1200-এর আশেপাশে, এরকম যদি হয়, তাইলে তারা কেউ আটকাতে পারবে না। তারা আমেরিকাও নিবে, কানাডাও নিবে, সবাই নেবে, এরকম ফিনল্যান্ডও নিবে। ব্যাপারটা হচ্ছে ওরা তো দেখছে যে জব ক্রাইসিস ক্রিয়েট হয়ে গেছে এত স্টুডেন্ট আনার পরে, এরা একটু সবকিছু টাইট করে ফেলছে। হ্যাঁ, ব্যালেন্স যে করার চেষ্টা আমি করতেছে আগে। আগে আনতাম, হ্যাঁ ব্যালেন্স করার চেষ্টা, আমি আগে আনতাম 500 স্টুডেন্ট, তা আমি এখন আনবো 200 স্টুডেন্ট। কারণ এরা এরা কিন্তু স্টুডেন্ট আনে শুধু বাংলাদেশ, নন ইউরোপ ইউরোপ কান্ট্রি থেকে না, ইউরোপ থেকেও কিন্তু এরা আসে। এই যে হুম সুইজারল্যান্ড, এরা কিন্তু এক্সচেঞ্জ স্টুডেন্ট অনেক আসে, অনেক অনেক স্টুডেন্ট আসে, এসে 1 বছর থাকে, আবার জায়গা। হুম। ব্যাপারটা এরকম। তো আমার কাছে মনে হয় যে একটু টাফ হবে, যদি কেউ আসতে পারে ওয়েলকাম ইন ফিনল্যান্ড। লিস্ট ডেস্টিনেশন কষ্ট হবে, সহ্য করতে হবে। বিগিনিংটা সবসময় মানে একটু হার্ড হয় টাফই সব হয়, জায়গাতেই, সব সব জায়গাতে কাজেই। একটু হার্ড তো হয়। আমার কাছে মনে হয় হুম, একটু টাফ তো। ওইটাই। যদি বছর এন্ড খানেক যদি কেউ স্ট্রাগল করে টিকতে পারে, দেন এর কেউ আটকাতে পারবে না। একটু আটকাতে পারবে না, দ্যাটস দ্য মেইন থিং, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। তো যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ ফিনল্যান্ডে আসার পরে থেকে। যদি কেউ কেউ যে ব্যাপারটা, ফিনল্যান্ডে আসার পরে যদি কেউ ঝরে পড়ে, তাহলে হুম, প্রথম বছরে ঝরে পড়ে, আর নাইলে কেউ এই ফিনল্যান্ড ছাড়ে না, এক কথায়। বুঝতে এটাই আমার পারছি। শেষ কথা আর কি। যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ, তোর কাছ থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম, আর অনেক কোয়েশ্চেন আমাদের মিসিং রয়ে গেছে, মেবি আমরা সেটা নিয়ে তোর কাছ থেকে আবার আসবো। সো আমাদের দর্শকরা যে ধরনের কোয়েশ্চেন হুম। রাখে, আপনারা সবাই প্লিজ কমেন্টে রেখে দিবেন, আমি রাসেলকে ফরওয়ার্ড করে দেবো। সো ওর 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 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ও যদি দিতে চায়, আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড এই তো মোটামুটি আজকের পডকাস্টের হিসাব এখানেই হয়েছে। অ্যান্ড অনেক কিছু জানতে পারলাম আমরা। অনেক কোয়েশ্চেন রয়ে গেছে, যেমন ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ইন্টারভিউ কী ধরনের কোয়েশ্চেন করে, এরপর একটা স্টুডেন্টের কী ধরনের কাজ জানা থাকা দরকার, বা অনেক ধরনের অনেক বেসিক কোয়েশ্চেন আছে, এটা তো আসলে একটা পডকাস্টে কভার করা পসিবল না। সো আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন কিছু একটা ক্রিয়েট করা, সো সেখানে মেবি আপনারা সব ধরনের আনসার পাবেন, বা প্রপার আসলে রিসার্চ কীভাবে করতে হয় সেটা আমরা আপনাকে জানানোর চেষ্টা করবো নতুন কোনো এপিসোডে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল আমাকে সময় দেওয়ার জন্য। তুই অনেক ভালো থাক, তোর জন্য অনেক শুভকামনা এবং থ্যাংক দর্শকদের ইউ। জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। বাই বাই।